রপ্তানির আড়ালে ৯৫৭ কোটি টাকা পাচারের অভিযোগ, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ১৭ মামলা। কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সংস্কারের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন তথ্য উপদেষ্টা। এবং টানা বৃষ্টিতে কাবু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ জেলা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রপ্তানির আড়ালে প্রায় ৯৫৭ কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট ২৮ জনের নামে ১৭টি মামলা করেছে সিআইডি। সিআইডি জানিয়েছে, গেল ১২ বছরে ৩টি দেশে পোশাক রপ্তানির নামে বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান মোট ৮৩ মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ ৯৫৭ কোটি টাকা। বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই চেয়ারম্যান এএসএফ রহমান ছাড়াও গ্রুপের মালিক কর্মকর্তাদের নামেও মামলায় আসামি করা হয়েছে। রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের মাধ্যমেই মূলত পাচার করা হয়েছে এসব টাকা। ব্যাংকটির শীর্ষ ঋণ গ্রহীতা বেক্সিমকো গ্রুপের মোট ২৫,০০০ কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে ১৮,০০০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। গত ১ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু করে। এর আগে ২২ আগস্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিদেশে টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। এর আগেও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। বাড্ডা থানার মামলা নম্বর ৪৭/৭২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪৮/২৪ এবং বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ১৯/২৪-এ শামসুদ্দিন চৌধুরী মানিককে সোনেশ দেখানো হয়। এবং অপর মামলা যেমন বাড্ডা থানার মামলা হচ্ছে ১১/৯/২৪-এ আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে ৭৮/২৪-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা ৩/৮/২৪-এ আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় ১০ থেকে ১২টা মামলাতে তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। ওনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এগুলো ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনেশ দেখানো হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ ৫ জনের বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমনি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব এই নির্দেশ দেন। বাদীর আইনজীবী জানান, আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে নিয়ে যায় র্যাব ও পুলিশ সদস্যরা। পরের দিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আবুল হোসেনের স্ত্রী চলতি মাসের ১২ তারিখ মামলা করলে আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।
যেসব পুলিশ সদস্য এখনো পর্যন্ত কাজে যোগদান করেননি, লুকিয়ে রয়েছেন, তাদের আর যোগদান করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, এখনও কাজে যোগ না দেয়া পুলিশের সংখ্যা খুবই নগণ্য, তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যারা কর্মযোগ্য এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। পুলিশের সংস্কারের জন্যই 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, গুজব প্রতিরোধে এবং জনগণ যেন বিভ্রান্ত না হয় সেজন্য ফ্যাক্ট চেকিং সেল গঠন করা হচ্ছে। দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। বন্যায় বেহাল দশা চাঁদপুর ও খাগড়াছড়ির গ্রামীণ সড়কে। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। অন্যায় অত্যাচার হলে ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ঈদগাহ ময়দানে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের ফল ভোগ করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ নিজেই দেশ ছাড়া হয়েছে। সভায় সনাতনী ধর্মাবলম্বীদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। টানা বৃষ্টিতে কাবু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 8 জেলা। সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা যেন নিয়তি। অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগ জনগণের। সংস্কার ও নির্মাণ কাজে অনিয়মের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এর মাশুল গুনছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে সাতক্ষীরাবাসী। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। বৃষ্টি কমে গেলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এখনো পানিবন্দী শহরের অধিকাংশ এলাকার মানুষ। পানিতে যাওয়া আসার সমস্যা, রান্না বান্নার সমস্যা, চুলোয় পানি উঠতেছে, কোনো জায়গায় রান্নার জায়গা পাচ্ছি না। কর্তৃপক্ষের নিকট আমাদের একটা জরুরি আবেদন, সেটা হলো আমাদের পানি সরবরাহের একটা ব্যবস্থা করা এবং যে খাস যে জায়গাটা আছে, যে খালটা আছে, এটা ক্লিয়ার করা। শুধু বৃষ্টিতেই নয়, জোয়ারের কারণেও প্রতিনিয়ত জলাবদ্ধতার কবলে পড়ে বাগেরহাটের জেলা শহর। গেল 1.5 যুগে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় ভেঙে পড়েছে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ড্রেনেজ ব্যবস্থা। জলাবদ্ধতার ফলে ডেঙ্গু মশার প্রকোপ বাড়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা। এই যে রাস্তায় পানি আছে, এখানে একটা ড্রেন হচ্ছে না, রাস্তা ভাঙাচুরা রয়েছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় মাদারীপুর পৌর শহরে। পৌরসভার পক্ষ থেকে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলেও জনসাধারণের অসচেতনতার কারণে এই পরিস্থিতি থেকে মেলেনি রেহাই। ড্রেন নাই, তার জন্য বৃষ্টি হলেই অল্পতেই মাদারীপুর শহর তলায় যায়।
কক্সবাজার শহর এবং হোটেল মোটেল জোনের সড়ক উপসড়কে অল্প বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। এর জন্য অকার্যকর ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা। এখানে পানি জমে যায়, রাস্তা থেকে পানি নামতে পারতেছে না, তার জন্য ড্রেনের পানি রাস্তা চলে যাচ্ছে। এটা হচ্ছে পানির ড্রেনের কারণেই অবস্থাটা খুবই খারাপ। বান্দরবান শহরের প্রধান খাল মিয়াকসি ছড়া সহ অন্যান্য ছড়া খালগুলো অধিকাংশই দখল হয়ে গেছে। তাই সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই সমস্যা থেকে মুক্তি চান শহরবাসী। 1 কিলো করেনি 2 কিলো থিয়া দেয়। এই থিয়া দেওয়ার কারণে তারা বিভিন্ন ফারার পানি চাপ দিয়া এগুলো তলাই যায়। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসনে বিগত 6 বছরে 523 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সুফল নেই। গত কয়েকদিনের বৃষ্টিতে জলের শহর খুলনা। দুর্ভোগে পড়া নগরবাসীর প্রশ্ন, তাহলে কি জলেই গেল জলাবদ্ধতা মুক্তির গালভরা সব প্রকল্প? খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সামান্য বৃষ্টিতে খুলনা শহরের এই হাল। বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকাতে সৃষ্টি হয় এমন জলজট। গত শুক্রবার থেকে 3 দিনের বৃষ্টিতে আরও একবার চরম ভোগান্তির শিকার হল নগরবাসী। ড্রেনের নোংরা পানি উপচে বসতঘরে, তলিয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান। এ যেন বন্যা কবলিত কোনো এলাকা। অথচ শহরের জলাবদ্ধতা নিরসনে বিগত 6 বছরে 523 কোটি টাকার প্রকল্প নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। নগরবাসীর প্রশ্ন, এত বিপুল অর্থ খরচ করে তাহলে লাভটা হলো কার? বৃষ্টি একটু হইলে পানি তলায় যায় খুলনা সারা শহর। পানিটা যদি লাইনে যাবে, সেই লাইনে কোনো জায়গা নাই, যাবে কিভাবে পানিটা? ব্যবসায়ী অনেক ক্ষতি হয়েছে, কোনো লোকজন নাই। হ্যাঁ, দোকানে হাঁটু সমান পানি। এই কয়দিন ধরে এরকম পানির অবস্থা, এই যে ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, রান্না বাড়া করতে পারি না। সচেতন মহলের মূল্যায়ন, জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য সাবেক মেয়র সহ বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা যে আশ্বাস দিয়েছিল তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। উন্নয়নের নামে বিভিন্ন সংস্থা বিচ্ছিন্নভাবে যে কাজ করছে তাতে শুধু জনগণের টাকা লুটপাটই হয়েছে, খুলনাবাসীর কাজে আসেনি। অর্থ খরচ হয়েছে, লোপাট হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মাঠ পর্যায়ে যে কাজ হওয়া দরকার সেই কাজটা হয় নাই। কাজটা না হওয়ার কারণে আজকের অতীতের তুলনায় ভোগান্তি আরও বেড়েছে। এমন অসংখ্য অভিযোগ আর প্রশ্নের মুখে উন্নয়নের দোহাই আর প্রকৃতির উপর দোষ চাপিয়ে দায় সারছে কেসিসি। জোয়ারের পানিটা ভাটি না লাগা পর্যন্ত আমাদের কিছুটা সময় অপেক্ষা করতেই হয়। এই কারণে আপনারা হয়তো অনেক সময় দেখবেন যে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। খুলনা নগরীর জলজট মুক্তিতে সমন্বিত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, প্রত্যাশা নগরবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। কয়েক দফা বন্যায় বেহাল দশা গ্রামীণ সড়কের। পানি নেমে যাওয়ার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। চলাচলের অযোগ্য সড়কে চরম দুর্ভোগ সইছে মানুষ। আমাদের চাঁদপুর ও খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি সড়কের চিত্র ডেস্ক রিপোর্টে। সর্বশেষ ভয়াল বন্যায় চেঙ্গি নদীর ভাঙনের মুখে পড়েছে খাগড়াছড়ি পানছড়ি সড়ক। ভেঙে গেছে সড়কটির প্রায় অর্ধেক অংশ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে এমন প্রায় 100 মিটার সড়ক। যে কোনো সময় পুরো সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাতে পানছড়ির সাথে খাগড়াছড়ির যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়বে। চলাচলে অনেক সমস্যা হচ্ছে, হয়তোবা অল্প কিছুদিনের ভিতরে হয়তোবা গাড়ি চলাচলও বন্ধ হয়ে যাবে। অতি সত্বর সরকারি কোনো মহল থেকে উদ্যোগ নিয়ে যদি এই রাস্তা মেরামতের কাজ হয় তাহলে জনজীবনের দুর্ভোগ কমবে। সড়ক ছাপিয়ে পেরাছড়া ইউনিয়নের গিরিফুল মধু দোকান এলাকার আশপাশের দোকানঘর বসতিও হুমকির মুখে। আতঙ্কে উদ্বেগে দিন কাটছে মানুষের। টিউব বসিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে সড়ক ও জনপথ বিভাগ। নদী তীরের আরও 500 মিটারে ব্লক বসানোর পরিকল্পনা তাদের। পানি বন্ধ কাজ করতেছে, ওরা যতদিন পর্যন্ত ওদের কাজ শেষ করতে পারবে না আমরা রাস্তা মেরামত করতে পারবো না। আমরা পাশে কিছু এসবিবি করে দিছি, এখন মোটামুটি গাড়ি চলাফেরা করতে পারতেছে। অতিবৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত হয় চাঁদপুরের 6টি উপজেলা। তলিয়ে যায় নিচু এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি। এখন পানি নামছে আর দৃশ্যমান হচ্ছে গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি। ক্ষতবিক্ষত এসব সড়ক যান চলাচলের উপযোগী আর নেই। রাস্তা ভাঙ্গা, পানি দিয়ে আইতে যাইতে সমস্যা, অনেক টাইমে আমাদের গাড়ি নিচেও পড়ে যায়। গাড়ি লয়ে আইতে খুব ভয়াবহ,
অনেক সময় গাড়ি উল্টে যায় কিনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসেবেই এবারের বন্যায় চাঁদপুর জেলায় অন্তত 192টি সড়ক ও 36টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রণয়নের কাজ চলমান আছে এবং আমরা এগুলি যত দ্রুত সম্ভব বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রাকপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।